যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন গন্তব্য চায় এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ শত শত গুমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন গন্তব্য চায়? বিরোধী রাজনীতিবিদেরা মাদক ব্যবসায়ীদের হত্যাকাণ্ড বা ক্রসফায়ার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে যেভাবে বগল দাবাচ্ছেন, তারা কি রাজনৈতিক নেতাকর্মীদের গুম বা হত্যাকাণ্ড এবং নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রকে দিয়ে একটা শব্দ উচ্চারণ করাতে পেরেছেন? তাহলে কি এটা মাদক মাফিয়াদের সাফল্য? মাফিয়ারা কি লবিং ফার্ম নিয়োগ করে এই ফায়দা তুলে নেছে, নাকি শেখ হাসিনার সরকারকে চাপ দিয়ে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধের বন্দোবস্ত করার আয়োজনেই এটি করছে? এই বিষয়গুলো নিয়ে কিছু নির্মোহ আলোচনা করব। ইতোমধ্যেই চীনা পক্ষ থেকে বিবৃতি এবং সেই চীনা অবস্থানের বিপরীতে চীনের অকৃত্রিম বন্ধু জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুব্ধ অবস্থান বাংলাদেশের রাজনীতির ভিন্ন মেরুকরণকে নির্দেশ করছে। সেই সাথে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের শীতল ভাব এবং চীনের সাথে উষ্ণ লেনদেনের সম্পর্ক এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট। সাথে পাকিস্তান কর্তৃক যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন বয়কটকে খালি চোখে দেখার কোনো অবকাশ নেই। উল্লেখ্য, মাদক কারবারিদের চেয়েও কয়েক গুণ বেশি রাজনৈতিক নেতাকর্মী গুম, খুন বা নির্যাতনের শিকার হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বাংলাদেশে। কোনো সময়ই যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি এমনতর। অথচ মাদক ব্যবসা বিরোধী অভিযানে র্যাব পুলিশ কর্তৃক মাদক কারবারিদের হত্যাকাণ্ডের অভিযোগে কিছু রাজকর্মচারীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই ধরনের অপমানজনক তালিকা প্রকাশ করার পর ভিন্ন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে এমন আন্তর্জাতিক অবমাননা ইতিপূর্বে কখনোই না ঘটলেও সরকার বা এই রাজকর্মচারী বা এদের সমর্থকদের কোনো লজ্জাবোধ কোথাও দেখছি না। ইতিমধ্যেই সাবেক সেনাপ্রধানের মার্কিন ভিসা বাতিল এবং ইজ্জত বাঁচাতে রাষ্ট্রের সহায়তায় পালিয়ে যাওয়ার সাবেক প্রতিমন্ত্রীকে কানাডায় প্রবেশ করতে না দেয়ার অবৈধ অর্থ বিদেশে পাচার করে দ্বিতীয় আশ্রয় বানানো রাজনৈতিক ব্যক্তি ও রাজকর্মচারীরা দুশ্চিন্তায় পড়েছেন। মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে অন্যান্য কিছু দেশের মতো বাংলাদেশের কিছু সরকারি কর্মচারীর কালো তালিকাভুক্ত করা, ভিসা বাতিল করা হচ্ছে মূলত রাজনৈতিক সরকারকে বাগে আনতে না পেরে প্রথম সতর্ক সংকেত দেওয়া। এরপর সরকার তাদের লাইনে না গেলে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তালিকা প্রকাশ করবে, নিষেধাজ্ঞাও দেবে, সম্পদ জব্দ করবে। দেখা যাক সরকার কতক্ষণ সহ্য করতে পারে। এ নিয়ে এক প্রকার কূটনৈতিক যুদ্ধ অবস্থানে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ারি দিয়েছেন বৈদেশিক বিষয়ক রাজকর্মচারী। র্যাবও জানিয়ে দিয়েছে তারা যাই করুক তা মানবাধিকার রক্ষার জন্যই করেছে। যুক্তরাষ্ট্রের দেয়া এই তালিকার বিশ্লেষণ করলে দেখা যাবে যাদের বিরুদ্ধে তারা এই ধরনের ব্যবস্থা নিতে উদ্যত হয়েছে তারা কেউই কিন্তু নিজেদের ইচ্ছাতে কাউকে নিপীড়ন, গুম বা হত্যা করার যোগ্যতাই রাখেন না। যারা রাজনৈতিক ইচ্ছার বাইরে গিয়ে কিছু করেছেন সেই রাজকর্মচারী সবাই জেলেই থাকছে পরবর্তীতে। তাই এদের মালিক মোক্তার পুরোটাই কিন্তু রাজনৈতিক। সেই রাজনৈতিক নেতৃত্ব তার রাষ্ট্রে হোক বা রাজনীতিতে হোক, তাদের স্পর্শ করার কোনো পদক্ষেপ কিন্তু এই পর্যায়ে যুক্তরাষ্ট্র নেয়নি। যদিও শোনা যাচ্ছে 108 জনের তালিকা রয়েছে, সেখানে রাজনৈতিক ব্যক্তি ও বেসামরিক আমলাও রয়েছেন। বাংলাদেশ শত শত গুম এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বলেছে বাংলাদেশ সরকার বারবার শত শত কর্মীর, সমালোচক এবং বিরোধী দলের সদস্যদের বলপূর্বক গুমের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং তাদের তদন্তের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। 30 বলপূর্বক নিখোঁজের শিকারদের আন্তর্জাতিক দিবস। উদ্বিগ্ন বিদেশি সরকারের উচিত বলপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর অপব্যবহারের সাথে জড়িত শীর্ষ নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা আরোপ করা। হিউম্যান রাইটস ওয়াচের 2021 সালের আগস্টের একটি প্রতিবেদনে 2009 থেকে 2020 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে জোরপূর্বক গুমের ঘটনা নথিভুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অনুসন্ধানগুলি প্রত্যাখ্যান করেছেন, মিডিয়াকে বলেছেন যে অভিযোগগুলি বানোয়াট।
বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে গুমের ঘটনায় সরকারের জড়িত থাকার বাধ্যতামূলক প্রমাণ অস্বীকার করেছে, যা ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য বিশেষভাবে ক্ষতিকর এবং বেদনাদায়ক। হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়ার ডিরেক্টর ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকার শত শত বলপূর্বক গুমের ঘটনায় তার নিরাপত্তা বাহিনীর ভূমিকা তদন্তে একেবারেই কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাতে তাদের আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশি সম্পদ এবং আন্তর্জাতিক আর্থিক পরিষেবার ব্যবহারে নিষেধাজ্ঞার সম্মুখীন হয় তা নিশ্চিত করার জন্য সরকারকে কাজ করা উচিত। আন্তর্জাতিক আইনের অধীনে বল প্রয়োগ করে অন্তর্ধানকে সংজ্ঞায়িত করা হয় রাষ্ট্রীয় কর্মকর্তা বা তাদের এজেন্টদের দ্বারা একজন ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করার পরে স্বাধীনতার বঞ্চনা স্বীকার করতে অস্বীকার করা বা ব্যক্তির ভাগ্য বা অবস্থান প্রকাশ করা। জোরপূর্বক অন্তর্ধানগুলি নির্বিচারে আটক, নির্যাতন এবং বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সহ মৌলিক মানবাধিকারের একটি পরিসর লঙ্ঘন করে। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর মতে, বাংলাদেশে বেশি বলপূর্বক গুমের ঘটনা দেশের অন্য যে কোনো নিরাপত্তা বাহিনীর ইউনিটের তুলনায় কুখ্যাতভাবে অপমানজনক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত। হিউম্যান রাইটস ওয়াচ র্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে বর্ণনা করেছে এবং বারবার এটিকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। দলগুলি বলেছে, সরকারি নেতৃত্বের অস্বীকৃতি দলগুলোর মধ্য দিয়ে কমে গেছে। অনেক পরিবার যাদের প্রিয়জনদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছিল, তারা বলেছে যে তারা যখন পুলিশ রিপোর্ট নথিভুক্ত করার চেষ্টা করেছিল, তখন পুলিশ আইন প্রয়োগকারীর বিরুদ্ধে অভিযোগ অন্তর্ভুক্ত করে এমন কোনো অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং কিছু পরিবার হুমকি ও হয়রানির সম্মুখীন হয়েছিল। জামায়াতে ইসলামী রাজনৈতিক দল ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ রেজাউন হোসেনের পরিবার বলেছে যে পুলিশ 4 আগস্ট 2016 হোসেনকে আটক করার পরে এবং তারপরে তাকে আটকে রাখার অস্বীকৃতি জানালে তারা একটি মামলা করার চেষ্টা করে। স্থানীয় থানার অভিযোগ, তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের বলেন, রেজাউনকে খুঁজবেন না, আমরা সবাইকে জবাই করব। হোসেনকে জোর করে গুম করে রাখা হয়েছে। তার মা সেলিনা বেগম বলেন, আমার ছেলে দোষী হলে পুলিশ তাকে আদালতে হাজির করতে পারে, কেন পুলিশ তাকে তুলে নিয়ে নিখোঁজ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের সরকারকে মানবাধিকার লঙ্ঘনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এবং ভিসা বা প্রবেশ নিষিদ্ধ সম্পদ বাজেয়াপ্ত করা এবং ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক পরিষেবাগুলোতে অ্যাক্সেস ব্লক করার জন্য আইন রয়েছে। 24 আগস্ট গুয়ের্নেকা 37 চেম্বার আইন অফিসগুলি ইউকে ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে একটি আনুষ্ঠানিক দাখিল করেছে, যাতে গ্লোবালের অধীনে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মধ্যে 15 জন বর্তমান এবং প্রাক্তন সিনিয়র অফিসারের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। মানবাধিকার নিষেধাজ্ঞা প্রবিধান 2020 সালের অক্টোবরে ইউএস সিনেটররা গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং আরও একত্রিত বরাদ্দ আইন 2020 এর ধারা 7031 এর অধীনে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড, বলপূর্বক গুম এবং নির্যাতনের জন্য শীর্ষ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে একটি দ্বিদলীয় চিঠি প্রকাশ করেছিলেন। গোষ্ঠীগুলি বলেছে যে জোরপূর্বক অন্তর্ধানের সাথে জড়িত উচ্চ স্তরের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা মামলাগুলির সমাধান জবাবদিহিতাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের অপব্যবহারকে রোধ করতে পারে। বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ শীর্ষস্থানীয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অফিসারদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা, গ্রুপগুলো বলেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ব্যুরো অফ পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্সে নিশ্চিত করা উচিত যে গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভের অধীনে কোনো সহায়তা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করার জন্য র্যাবের সদস্যদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা না হয়। গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা উচিত নয়, বলেছেন অ্যাঞ্জেলিটা বেন্স, আন্তর্জাতিক অ্যাডভোকেসি এবং আরএফকে হিউম্যান রাইটসের মামলার ভাইস প্রেসিডেন্ট। সচিব জেনারেল গুতেরেসের উচিত তার মানবাধিকার স্ক্রিন নিশ্চিত করতে জাতিসংঘ কর্তৃক নিয়োজিতদের স্ক্রিনিং বাড়ানো উচিত। বাংলাদেশের পক্ষ থেকে যে নীতিমালাগুলো করা হয়েছে তাদের জন্য কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে।
31 আগস্ট হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনকে তার নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর নির্যাতন বন্ধ করতে মার্কিন সরকারকে বাংলাদেশে চাপ দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সে সম্পর্কে ব্রিফ করেন। প্যানেলিস্টদের মধ্যে থাকবেন শহীদুল আলম, একজন বিশিষ্ট বাংলাদেশ কর্মী এবং ফটো সাংবাদিক, নিখোঁজ বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম এবং রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।